আসসালামু আলাইকুম। ম্যাচ শেষ। এক্সপেক্টেড রেজাল্টই কিন্তু ছিল। বাংলাদেশের জেতার কথা ছিল না এবং জিতলে আপসেট হতো। আনফরচুনেটলি আপসেটটা হয় নাই। আমরা হেরে গেছি। হেরে গেছি এবং সত্যি কথা বলতে বাজেভাবে হারছি। হেরে যাওয়া দোষের কিছু না। বাজেভাবে হেরে যাওয়া দোষের। অনেকেই বলতেছেন, অনেকেই লেখালেখি করতেছেন যে হারছে। জাকির আলী যদি ক্যাচটা নিতে পারতো কেএল রাহুলের তাহলে হয়তো বা ম্যাচটা আমাদের হতো। আসলে কি আমরা ওই জায়গায় ম্যাচ হারছি? আমার তো মনে হয় না। একটা ওয়ান ডে ম্যাচ, একটা 50 ওভার ম্যাচ, আমরা ফার্স্ট পাওয়ার প্লে 10 ওভার ক্রস করি নাই, আমাদের 5 জন প্লেয়ার আউট। এই ম্যাচ জিততে পারবেন, জিতা উচিত, এই আশা তো মনে হয় অস্ট্রেলিয়া ছাড়া আর কেউ করবে না। অনেক আগে একবার অস্ট্রেলিয়ার একটা ম্যাচ ছিল এরকম, ওদের 10 রানের মধ্যে 3 উইকেট পড়ে গেছিল এবং ওই জায়গা থেকে 330 ক্রস করছিল এবং ওইটা এন্ড্রু সাইমন্স তখন খেলতো। এন্ড্রু সাইমন্স একটা সেঞ্চুরি করছিল। তো ওদের খেলার জ্ঞান এবার অন্যরকম। কিন্তু আপনার যখন, কি বলবো, আপনার যখন 30-40 রান হয় নাই, 5 জন প্লেয়ার আউট, আপনার প্রথম 6 জন প্লেয়ারের 4 জনের 2 সংখ্যায় রান যায় নাই, 3 জন করছেন 0 আর 1 জন করছেন 5, তাহলে তো আর খেলা থাকে না। ওই জায়গায় আমরা হেরে গেছি এবং ওই জায়গা থেকে রিকভার করা যায় নাই। আপনি যদি দেখেন জাকির আলী অনেক ভালো খেলছে, তৌহিদ হৃদয় খুবই ভালো খেলছে, কিন্তু জাকির আলী অনেকের স্ট্রাইক রেট 60-র ঘরে ছিল। কেন? 59 বা 60 এরকম ছিল। কারণ তার তো ওই জায়গায় ম্যাচটা ধরে রাখতে হয়েছে। আপনি যদি বলেন যে বাবরের মতো ইনিংস খেলছে, না, সে বাবরের মতো ইনিংস কিন্তু খেলে নাই। তার স্ট্রাইক রেট অথবা বাবরের চেয়ে একটু খারাপ ছিল, কিন্তু তার জন্যই আমরা 220 ক্রস করছি। নাহলে আমাদের 220 কি, আমাদের 100 ক্রস হয় না। এবং এই ক্ষেত্রে ভারতেরও একটা অবদান ছিল। ইউজুয়ালি ইন্ডিয়া এইভাবে ফিল্ডিং মিস করে না যেভাবে আজকে করছে, এবং 2টা ফিল্ডিং মিস কিন্তু আমাদের একটু অ্যাডভান্টেজ দিয়েছে। তার জন্য আমাদের রান অতটুকু হয়েছে। আমরা একটা 6 উইকেট পার্টনারশিপ ছিল, যেই পার্টনারশিপটা এই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বড় পার্টনারশিপ আমরা করলাম। লাভ কি? আমরা তো হারলাম, তাই না? হারার কথা ছিল, হারলাম, ঠিক আছে। এই টিম সিলেকশন নিয়ে আমার একটু কথা আছে। আজকের টিম সিলেকশনে মাহমুদুল্লাহ ইনজুড, ভেরি গুড। আমি আগেই বলছিলাম মুশফিকের ওই ফর্মটা নাই, মুশফিক আজকেও ওইভাবে ক্লিক করতে পারে নাই, মুশফিকের ওই ফর্মটা নাই। রিয়াদ নাই, দ্যাটস ওয়াই বাকি ব্যাটিং অর্ডার নিয়ে আমার কোনো ইস্যু নাই। সাকিব ইজ এ গুড বোলার, ভেরি গুড বোলার, বাট আমি মনে করি আমরা আজকে নাহিদ রানাকে মিস করছি। আরেকটা জায়গায় আমি বলছিলাম যে না, অবশ্যই মুশফিক ফর্ম অফ, যদি আহ, এই জাকির আলী অনেক প্লাস তৌহিদ হৃদয় এই দুজনকে রাখতে হবে। যদি কোনো কারণে মাহমুদুল্লাহ ইনক্লুশন হয়, মাহমুদুল্লাহ ইনক্লুশন দরকার ছিল, ইনজুরি, আমরা আসলে জানতাম না তার ইনজুরি এরকম মারাত্মক যে সে খেলতে পারবে না। আমরা ভাবছিলাম, সবাই কাল পর্যন্ত সবাই জানতো কিন্তু মাহমুদুল্লাহ খেলবে। তো মুশফিকুর রহিম নামছে, সে একটা মেন্টাল প্রেশারও আছে, এটা যে আমরা প্রকাশ করি বা না করি, সে নিজে জানে তার কয়েকটা ইনিংস ধরে রান হচ্ছে না। ওই প্রেশারটা কিন্তু তার মধ্যে দেখা গেছে এবং আমরা তাকে এমন একটা পজিশনে নামাই দিছি, অলরেডি আমরা কলাপসড। তো কলাপসড অবস্থায় নেমে আসলে ফাস্ট বল ফেস করতে এরকম হইতেই পারে, যেটা হয়েছে, দ্যাট ইজ ব্যাড লাক। তো বোলিং এর ব্যাপারে একটু আসি। হ্যাঁ, আমি কিন্তু আজকে সকালে ভিডিওতে বলছিলাম যে মুস্তাফিজকে আর্লি বোলিং দেওয়াটা বোকামি হবে, যেটা আমরা করছি। মুস্তাফিজ কিন্তু আর্লি ভালো রান দিয়ে ফেলছে। ও আসলে, মুস্তাফিজ আসলে কি লেভেলের বলার, ভেরি গুড বলার। কোন সময়ের জন্য, যখন রান রেট বেশি লাগবে ওই সময় ওর কাটারটা কিন্তু, কারণ আমার তখন প্রত্যেক বল মারতে হবে, তাই আমি কাটার যখন আসবে আমি বুঝবো না কাটার আসতেছে, এবং ওই টাইমটা আমি উইকেট বেশি গ্র্যাব করতে পারবো। দেখবেন এমন হয়েছে যে 2 ওভারে 30+ রান লাগে, তার ওভারে 2-3 রান হয়েছে, বিকজ সে কাটার মারতেছে, ব্যাটসম্যান মনে করতেছে এটা কাটার হবে না, সে কাটার মনে করে মারতেছে, যেটা কাটার হইতেছে না, আবার যেটা কাটার না নর্মাল বল মনে করে মারতেছে, ওটা কাটার হচ্ছে। কিন্তু এই সময় তো ওই চাপটা নাই। প্লেয়াররা বাউন্ডারি, মাত্র 2টা প্লেয়ার হচ্ছে 30 গজের বাইরে, তারা ইউটিলাইজ করতে পারছে এবং এই জন্য আলটিমেটলি মুস্তাফিজের ওই সুবিধা পায় নাই। আজকে যদি আহ, সাকিবের জায়গায় নাহিদ রানা থাকতো, তাহলে আমার মনে হয় তাসকিন এবং নাহিদ রানা যদি ওপেন করতো বোলিং এ, তাহলে আরেকটু আর্লি উইকেট আমরা পেতাম, হয়তোবা পেতাম। আরেকটা কথা বলছিলাম, রোহিতের ফর্ম চলে আসছে। আপনারা আজকে হয়তোবা রোহিতের শট দেখেই বুঝছেন যে সে পুরা ফর্মে আছে।
আউট হয়ে গেছে, তারপরেও সে কিন্তু তার স্ট্রাইক রেট ছিল মোর দেন 100 এবং সে তার কাজ করে গেছে। সে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেছে যে জায়গা থেকে হারার কথা ছিল না, এবং ওইটাই হয়েছে। আমরা এই কোলাপস যদি এই 2025 সালে আসাও রাখি, যেখানে আমার 1 রানে 1 উইকেট, 2 রানে 2 উইকেট, 2 ওভার, মানে ওটা কেউ একজন আজকে লিখছে, খুব ভালো লাগছে আমার লেখাটা পড়ে, কষ্ট লাগছে অ্যাকচুয়ালি, যে মনে হচ্ছে ফুটবলের স্কোর দেখতেছি, 2 গোল 2 গোল, এই একটা অবস্থা হয়ে গেছে। আসলেই তো তাই। এরকম তো আসলে আনএক্সপেক্টেড। আপনি একজন ব্যাটসম্যান, আপনার তো অ্যাটলিস্ট এত কলাপস সহ্য করা যায় না। আমি বলছিলাম যে আমাদের 2জন ব্যাটসম্যান, তাদের মধ্যে একজনকে সেঞ্চুরি করতে হবে। একজন হচ্ছে আমাদের তামিম, আর একজন হচ্ছে আমাদের সৌম্য সরকার। আনফরচুনেটলি সৌম্য ঘটে ডাক, আচ্ছা হতে পারে, ডাক আসতে পারে, এটা সমস্যা না। আশা রাখি সামনের 2 ম্যাচের মধ্যে একটাতে আমরা তাদের কাছ থেকে একটা সেঞ্চুরি পাবো, এবং তারা যদি ক্লিক করে যায় তাহলে আমাদের কিন্তু নেক্সট 2 ম্যাচ জিতা যে অসম্ভব এটা আমি বলবো না। নেক্সট 2 ম্যাচ জিতা যথেষ্ট রকম সম্ভব, এখনো সম্ভব, কিন্তু তাদের ক্লিক করতে হবে। আমার ব্যাটসম্যানদের ক্লিক করতেই হবে, ব্যাটসম্যানদের ক্লিক করতে হবে। এই মাঠে যদি আমরা 280 ক্রস করতে পারতাম, ইন্ডিয়ার যখন হঠাৎ করে 144 রানে 4 উইকেট নাই, এট দ্যাট টাইম যদি তাদের আরো 140 তুলতে হইতো এবং রান রেট তখন 6-এর উপরে থাকতো, উই ওয়ার ইন দ্য গেম, আমরা তাহলে গেমে থাকতাম। কিন্তু আনফরচুনেটলি তা হয় নাই, এবং আমাদের জন্য খারাপ হয়েছে। তবে খারাপ ভালো মিলেই জীবন, এর চেয়েও আরো খারাপ হইতে পারতো। আমাদের 200টাই অনেক একসময় কঠিন লাগতেছিল। আমার তো একসময় মনে হইতেছিল যে হয়তো বা 150-র মধ্যে আমরা ক্লোজ হয়ে যাব। সেখান থেকে যে আমরা উঠছি, একটা সম্মানজনক স্কোরে গেছি, এটার জন্য অ্যাপ্রিসিয়েট করি তৌহিদ হৃদয়কে, জাকির আলী অনিককে, এবং আমাদের বোলিং ডিপার্টমেন্টে সবাই যে খারাপ বল করছে তা না, যথেষ্ট ভালো বল করছে। আর ইন্ডিয়া যেভাবে খেলছে, ইন্ডিয়া আসলে একটু ধরে খেলছে। তারা যদি চাইতো তারা এটা 40 ওভারের মধ্যে ক্লোজ করতে পারতো, তারা 40 ওভার ক্লোজ করার তো দরকার নাই, তাদের টার্গেট 300 রান। দ্যাটস ওয়াই তারা উইকেটটা ধরে রেখে খেলছে। তাদের ফার্স্ট ম্যাচে একটা নিশ্চিত উইন দরকার ছিল, কারণ এদিক দিয়ে তারা উইন করে গেলে তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাই সেটা হয়েছে। এবং নেক্সট 2টা ম্যাচ আমাদের খুব টাফ হবে। হয়তো বা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফার্স্ট রাউন্ড থেকে আমরা চলে আসবো, এটা খুব আপসেট হওয়ার মতো কিছু না, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে যাচ্ছি আমরা, ওইটাই একটা বড় অবদান বলা যায়। সাকিবের একটা অবদান ছিল, এবং ওই শ্রীলঙ্কাও যেতে পারতো, টাইমড আউট একটা বিশাল অবদান রাখছিল। বাট যাই হোক, আমরা আরেকটু ভালো খেলা তো আশা করতে পারতাম। অ্যাটলিস্ট 260-70 রান কি আমরা আশা করতে পারতাম না? পারতাম। আমার প্রথম 6 জনের 4 জন যদি আমাকে সিঙ্গেল ডিজিট নাম্বার দেয়, এর মধ্যে 3টাই ডাক, তারা যদি একটা স্টার্ট দিয়ে যায়, তারা বেশি না, তাদের মধ্যে যদি 4 জনের মধ্যে যদি 2 জনের 50 থাকে, তাহলে তো খেলার এত দুরবস্থা হয় না। এই দুরবস্থাগুলোর জন্য আমাদের একটু দেখতে হবে, আমাদের বুঝতে হবে, এবং আমরা আশা রাখবো যে আমরা এই জিনিসগুলো বুঝবো, আমরা বুঝে ওয়ার্কআউট করে সামনের ম্যাচগুলো তারা ভালো খেলার চেষ্টা করবো। আর মূল টার্গেট নিতে হবে 2027-এর ওয়ার্ল্ড কাপ, এবং সেই অনুযায়ী আমাদের দল গঠন করতে হবে। আমি এখনো মনে করি মেহেদী মিরাজরে 2 ডাউনে নামানোটা রং ডিসিশন হচ্ছে আমাদের টিমের জন্য, ম্যানেজমেন্টের জন্য। আমি জানি না সেটা তারা কেন করতেছে, দিস ইজ রং ডিসিশন। তৌহিদ হৃদয়ের জন্য 2 ডাউন ঠিক আছে। 1 ডাউনে আপনি শান্তকে রাখতে পারেন। শান্ত ইজ এ ক্লাস ব্যাটসম্যান, তার ফর্ম আসলে সে খুব ভালো একজন বিধ্বংসী ব্যাটসম্যানে পরিণত হবে। শান্ত যদি কোনো কারণে অফ ফর্মে থাকে, সেক্ষেত্রে আমি বলবো তানজিদ তামিম অ্যান্ড লিটন শুড ওপেন। 1 ডাউন শুড বি সৌম্য, দেন 2 ডাউন শুড বি তৌহিদ হৃদয়। 3 ডাউন, আই থিঙ্ক 3 ডাউনে একজন নিউ প্রসপেক্ট আমাদের দরকার হবে 2027 ওয়ার্ল্ড কাপে। 4 ডাউনের জন্য আমি মনে করি মেহেদী মিরাজ ভেরি গুড চয়েস। 5 ডাউনে জাকির আলী অনিক, যে উইকেট কিপারও থাকবে আমাদের। দেন 6 ডাউন থেকে আমরা রিশাদ হাসান বা ওদের এইভাবে নামাই দিলাম, বাকিদের নামাই দিলাম। এই প্রসপেক্ট আমাদের 2027 সালের জন্য আগানো উচিত। যদি আমরা আগাতে পারি, উইল হ্যাভ এ চান্স টু গো টু দ্য সেমি অফ 2027-এর যে ওয়ার্ল্ড কাপটা আছে সেটাতে। দেখা যাক কি হয়। সবাই আশা রাখি পরের 2টা ম্যাচ জিতি আমরা, এবং নিউজিল্যান্ডের একটা ব্যাড ডে যাক। আর পাকিস্তানের যেরকম ডে যাচ্ছে, পাকিস্তানের এভারেজ ডে গেলে আমাদের এভারেজ একটু ভালো ডে গেলে আমরা ম্যাচটা উইন করে যাবো। ধন্যবাদ সবাই।